নমস্কার, আমি ডক্টর ঋতবান সাহা ভৌমিক বলছি, কনসালটেন্ট, আমরি হসপিটাল অ্যান্ড ঢাকুরিয়ার ডিপার্টমেন্ট অফ ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির তরফ থেকে 1 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি চলছে ন্যাশনাল চাইল্ড হেলথ মান্থ, যেটাকে আমরা পালন করছি। বিভিন্নভাবে শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করি। স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন রকম জিনিসগুলো নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে অনেক সময় কিভাবে আমরা মুখের যত্ন নেব বা দাঁতের যত্ন নেব, এই জিনিসগুলোকে কিন্তু আমরা গুরুত্ব দিতে ভুলে যাই এবং একটা জেনারেলাইজড কনসেপ্টে আমরা সেই জিনিসগুলো মেনটেন করি। পরবর্তীকালে দেখা যায় যে নানা রকমের মুখের এবং দাঁতের সমস্যা হয় শিশুদের। তো সেই জিনিসগুলোকে আমরা কিভাবে অতিক্রান্ত করতে পারি, বা সব থেকে ভালো উপায় যদি কোনো আমার প্রিভেন্টিভ পদ্ধতি থাকে তাহলে সেগুলো আমি কিভাবে নেব, সেই রকম জিনিসটা জেনে নিতে পারলে অভিভাবকদের পক্ষেও অনেক বেশি সুবিধে হবে যে বাচ্চারকে মুখের যত্নটা আপনারা কিরমভাবে নিতে পারেন। সেই জন্য ম্যাডাম আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো ম্যাডামকে আমি অনুরোধ করব, ম্যাডাম আপনি আপনার পরিচিতিটা একটু যদি করে দেন। নমস্কার, আমি ডক্টর ঋতিকা ভমানি সেন রয়। আমিও আমরি ঢাকুরিয়া ডেন্টাল ডিপার্টমেন্টে আছি। As it is said, children মানে it starts very early, the habits form very early. So childhood হচ্ছে time যেটা we can attend to all the major problems, we can form the right habits, and oral health, as we know, it starts from the right habits. And এটা যদি আমরা childhood কে we can start focusing on them, nothing better. So parents education, children education for the right oral health can start at a very early age, যেটাই আমাদের উদ্যোগ to let people know. ম্যাডাম, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে শিশুদের ক্ষেত্রে যে যাদের মধ্যে কেরিয়াস অ্যাক্টিভিটিস বা দাঁতে পোকা লাগার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, তো সেক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে কি অভিভাবকদের পরামর্শ দেন যে ধরুন যে দাঁতটা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে তারা কি চিকিৎসা করবে বা কি হলে ভালো হয়, এরকম? এটা আমরা এজ ওয়াইজ ডিভাইড করতে পারি। আমরা যদি একদম ছোট শিশুতে দেখি, আমাদের যে ল্যাকটেশন ফেজটা থাকে, যে নার্সিং ফেজ, যখন বাচ্চা একদম ছোট থাকে, শিশু একদম ছোট থাকে, সেই টাইমে আমাদেরকে উই হ্যাভ টু ইনফর্ম দ্য পেরেন্টস দ্যাট রাত্রি সময়ে যখন মা দুধ খাওয়াচ্ছে তারপরে কিন্তু মুখটা একটু ওয়েট গজ, ভিজা একটা ছোট গজ নিয়ে মুখটা মুছে দিতে হবে। স্পেশালি যখন 5 মাস 6 মাস থেকে দাঁতটা আসা আরম্ভ হয়ে যাচ্ছে, সেই সময় যদি বাচ্চা মুখে দুধ নিয়ে খেতে খেতে ঘুমিয়ে পড়ে, ওখান থেকেই চাইল্ডহুড কেরিজ, যেটা নার্সিং বটল কেরিজ বলা হয়, সেটা আরম্ভ হয়ে যায়। ওটাকে কন্ট্রোল করা এক টাইম পরে খুব মুশকিল হয়ে যায়, যেটা আমরা দেখি যখন ছোট বাচ্চা 6 মাস, বছর, 1.5, 2 এই টাইমে যদি চলে আসে মাল্টিপল ক্যাভিটিস নিয়ে মুখে, সেই বয়সে আমাদের প্রসিজার করাও একটু মুশকিল। তাই জন্যই ওটা যত আর্লি অ্যাটেন্ড করা যায় সেটাই ভালো। তো প্রথম হচ্ছে রাইট হ্যাবিটস, মানে মাদের বাবাদেরকে এটা বুঝতে হবে যে ছোট বাচ্চা যখনই দুধ খাচ্ছে অ্যাট এ সার্টেন এজ ওটা ওয়েট গজ দিয়ে মুখটা পরিষ্কার করা যায়। তারপরে হচ্ছে রাইট টাইম অফ লিভিং দ্য বটল, রাইট? ওকে। সো বটলটা ধরে রাখতে হবে আপনাকে, 1.5 বছরের এরকম বটলটা ছেড়ে দিতে হবে। বটলটা যদি খুব লম্বা টাইমে বাচ্চা ইউজ করতে থাকে, ওটা দিয়েও কিন্তু অনেক রকমের প্রবলেমস পরে দেখা যায়। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের দাঁতে পোকা হয়ে রয়েছে, ধরুন সাধারণভাবে ব্যথা হয় না, এবার ব্যথা না হওয়ার কারণে বাচ্চাও যখন কোনো কমপ্লেন না করে, অনেক সময় পেছনের দিকে দাঁতে হয় ম্যাক্সিমাম টাইম, কারণ ওই দাঁতগুলি তো সব থেকে প্রথমে আসে। তো সেক্ষেত্রে যদি কোনো দাঁতে ধরুন শুধু পোকা রয়েছে, ব্যথা নেই, সেক্ষেত্রে কি শুধুমাত্র ফিলিং করে সেই দাঁতটাকে কি রাখা সম্ভব হয়? একদম হয়। আচ্ছা, এটা আমি যেটা বললাম খুব ছোট শিশুর, আস্তে আস্তে আপনার দাঁতটা আসার আরম্ভ হবে 6 মাস পর থেকে, ছোট ছোট দাঁতগুলো আসার আরম্ভ হবে। একটা জিনিস ভালো, ঈশ্বর আমাদেরকে দুটো অপশন দিয়েছে। প্রথম হচ্ছে দুধের দাঁত, তারপরে হচ্ছে পার্মানেন্ট দাঁত। মানে যে ইনিশিয়াল ছোট বয়সটা থাকে তখন ওদের ইনিশিয়াল মিল্ক টিথ বলে যেটা হয় ওটা আসে। মিল্ক টিথের সময়ই রাইট হ্যাবিটসটা ফর্ম হলে পার্মানেন্ট ডেন্টেশনটা ভালো রাখা যায়। মিল্ক টিথ পরে পার্মানেন্ট ডেন্টেশনটা আপনার আসা স্টার্ট হবে 6 ইয়ার্স, 6 বছর থেকে, রাইট? আচ্ছা, যেটা ডক্টর ঋতবান বলছেন কি যদি ক্যাভিটিসটা হয় ওটা ফিলিং করা সম্ভব যদি আর্লি স্টেজে আপনারা আমার কাছে আসেন। যদি এটাই লেট স্টেজে আসেন, ট্রিটমেন্ট প্রসেসগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যায়, ছোটদের ইনজেকশন দরকার হয়, ব্যথা হওয়ার চান্স থাকে। ওখানেই যখনই ইনজেকশনের কথাটা ওঠে, ডেন্টাল ফিয়ার সেটস ইন,
আর আমরা চাই আপনি যত রেগুলার এটা চেক আপ করাবেন, হয়তো 6 মাস 1 বছরের মধ্যে রেগুলার চেক আপ হলে অ্যাট এ ভেরি আর্লি স্টেজ ফিলিংও করা যাবে, আমরা দাঁত বাঁচাতেও পারবো, প্লাস ডেন্টাল ফিয়ারটা সেট হবে না। ম্যাডাম, লেট স্টেজ যে হচ্ছে একটা কেরিস বা একটা ক্যাভিটির যে লেট স্টেজ হচ্ছে, সেটা আমরা প্রাথমিকভাবে কি কি দেখলে বুঝতে পারবো, বা কি কি ওটার লক্ষণ থাকবে, সিমটমস কি থাকবে? প্রথম হচ্ছে মা বাবা যখন ব্রাশিং এ অ্যাসিস্ট করে ছোটদেরকে, তখন মুখে একটু কালো দাগটা দেখা যাবে। সবসময় কালো দাগ হয়তো ব্যথা দেবে না, কিন্তু আস্তে আস্তে যখন খাবার জমতে থাকে সেম ক্যাভিটিটা আস্তে আস্তে নরম হয়ে যায়। দাঁতটা যত নরম হবে, সফেন্ড হয়ে যাবে, সফেন্ড কেরিজ, তখনই ওটা তাড়াতাড়ি দাঁতের মধ্যে ভিতরে দাঁতের যে শিরাটা, দাঁতের যে যে জীবাণু পার্টটা, শিরা পার্টটা, ওখানে যখনই চলে যাবে তখন আপনার শিশুর ব্যথাটা চালু হয়ে যাবে। তো মানে খাবার ঢুকা, ফুলা স্টেজটা অনেক লেট আসবে, মানে প্রথম আমরা যেটা দেখি দাঁতটা কালো হওয়ার, তারপরে খাবার ঢুকা, সেই স্টেজে অ্যাটেন্ড করাটা ইম্পর্টেন্ট। সেটা যখন খাবার থেকে থেকে মুখটা ফুলা আরম্ভ করে যায়, তখন কিন্তু অনেক রকমের প্রসিজার্স, যেটা আমরা আরসিটি বলে বড়দের জানি, ছোটদের সেটা আরসিটি আমরা বলি না, সেটাকে পালপেক্টমি আর পালপোটমি এরকম দুটো নামে জানা যায়। আচ্ছা, এবার পালপেক্টমি বা পালপোটমি এগুলো মানে মোটামুটি কিরকম প্রসিডিওর, এগুলোতে কতটা সময় লাগে বা কিরকম কি এগুলো? জেনারেলি আরসিটি তো মাল্টিপল সিটিং হয়, তো এক্স্যাক্টলি এগুলোর কিরকম ব্যাপার হয় ম্যাডাম? এটা আপনি ধরে রাখুন ওর ছোটদের কোঅপারেশনের উপর ডিপেন্ড করে আমরা 2 না 3টে সিটিং এ এই জিনিসটা শেষ করতে পারি। আচ্ছা, এই পালপোটমি বা পালপেক্টমি যেটা আমরা প্রাইমারি টিতে করছি, তো সেটা আমাদের বেসিক ধারণা থাকে যেটা ওই দুধের দাঁতটাকে যাতে আমরা লনজিভিটি ওর একটা নির্দিষ্ট সময় অবধি রাখতে পারি। কারণ এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ্য, যে দুধের দাঁত আগে পড়ে যাওয়াটাও কিন্তু মুখের গ্রোথের জন্য একটা কিন্তু মানে বিপরীত জিনিস। যদি আপনার দুধের দাঁত সঠিক সময়ের আগে পড়ে যায়, তাহলে মুখের গ্রোথ এবং তার চোয়ালের গঠনও কিন্তু পাল্টে যেতে পারে। এবং এই যে আমরা বলি যে বিভিন্ন দাঁত আঁকা বাঁকা ভাবে উঠছে একটা আর একটা জায়গায় পার্মানেন্টলি, তার একটা কারণ এরকম। তো আমার মতে পালপোটমি বা পালপেক্টমি হচ্ছে এমন একটা সেফ প্রসিডিওর যেটাতে আপনারা দাঁতটা রাখা যায় এবং পরবর্তীকালে পার্মানেন্টের গ্রোথ নিয়েও কোনো অসুবিধা হয়। একদম ঠিক। এবার অনেক সময় হয় যে যারা আবার একটু তৎপর অভিভাবক হয়, যারা খুব অ্যালার্ট হয়, তারা অনেক সময় কনসার্ন অভিভাবকরা জিজ্ঞেস করেন যে দুধের দাঁত যখন উঠেছিল তখন সেক্ষেত্রে আমার ছেলের দাঁতের সিটিং বা মেয়ের দাঁতের সিটিং সমান ছিল, যখন পার্মানেন্ট দাঁত উঠলো সেই জায়গাটা মনে হচ্ছে অনেক বেশি কনজেস্টেড বা একটা গায়ে লেগে রয়েছে। তো সেক্ষেত্রে আপনি সেই সময় কিরকম কাউন্সিলিং করেন অভিভাবকদের? সেটা বয়সের উপর ডিপেন্ড করবে। কিছু কিছু হ্যাবিটস, মুখে পেন্সিল নিয়ে বসে থাকা, থাম সাকিং করা, তো যখন দাঁতটা উঠছে আপনার 6 বছর থেকে মোটামুটি 12 বছরের মধ্যে, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্প্যান যেখানে আস্তে আস্তে করে আপনার পার্মানেন্ট দাঁতগুলো সব উঠে যায়। সে সময় ওদের কিরকম হ্যাবিটস হচ্ছে স্কুলে, বাড়িতে, ঘুমের সময়, সেগুলো মেনটেন করলে আমরা দাঁতের পজিশনগুলো অনেকটা মেনটেন করতে পারবো। দাঁত যদি ইন এনি কেস পালপোটমি আর পালপেক্টমি দিয়ে যদি আমরা নাও বাঁচাতে পারি, স্পেস মেনটেনার বলে একটা ডিভাইস থাকে, স্পেস মেনটেনার বলে একটা ট্রিটমেন্ট থাকে, মানে যদি একটা দাঁত হয়তো টিল 11 ইয়ার্স থাকার কথা, কিন্তু ফর এনি রিজন পুশ হয়ে গেছে, ব্যথা বেশি হচ্ছে, বাচ্চা হয়তো কোঅপারেট করতে পারছে না, যে কারণে আমরা যদি দাঁতটা তুলে দিতে হয়, তখন ওখানে স্পেস মেনটেনারটা লাগিয়ে দাঁতটাকে মেনটেন করা যাবে, সো দ্যাট পার্মানেন্ট দাঁতটা ঠিকঠাক পজিশনে উঠে যায়। আচ্ছা, মানে এবার এই জিনিসগুলোর একটা জিনিস আমার জিজ্ঞেস করা ছিল আমাদের সবারই, যে যদি কোনো অভিভাবক ধরুন 9 বছর বা 10 বছরে এসে চিন্তিত হয়ে পড়ে যে আমার ছেলে বা মেয়ের দাঁতটা একটু আঁকা বাঁকা ভাবে উঠছে, এরকম ঘন ঘন উঠছে, তো তারা অনেক সময় ব্রেসেসের কথা চিন্তা করে। তো আপনি সেটার কিরকম পরামর্শ দেন, যে তখনই কি ব্রেসেস লাগবে নাকি পরে লাগবে, বা মাঝখানে কোনো কিছু কোনো অন্য আরো উপায়ে সেটাকে মনিটর করা যাবে, এরকম কিছু উপায় আছে ম্যাডাম? এরকম অনেকটাই ইম্পর্টেন্ট স্টেপস ওর উপায় আছে। যে স্পেশালিটি যেখানে আমরা দাঁত আঁকা বাঁকা দাঁতটাকে ঠিক করি, ওটা হচ্ছে অর্থোডন্টিক্স। আমাদের ডেন্টিস্ট্রিতে অনেকগুলো স্পেশালিটিস, এন্ড উই ওয়ার্ক লাইক এ টিম। সব স্পেশালিটিস নিজের প্রসিজারটা আপনাকে প্রোভাইড করবে। অর্থোডন্টিক্সে একটা স্টেজ হয় যেখানে আমরা গ্রোয়িং ফেসটাকে ইউটিলাইজ করতে পারি, যেটা মায়োফাংশনাল অ্যাপ্লায়েন্স না গ্রোথ অ্যাপ্লায়েন্স বলা হয়।
একটা আপনার কনসালটেশন অ্যাট এন আর্লি এজ 9 to 10 ইয়ার্স সবসময় ভালো। যদি দেখছেন দাঁতটা আগে পিছনে আসছে, গ্রোয়িং স্টেজে আমরা অ্যাপ্লায়েন্সটা দিয়ে গ্রোথটাকে মডিফাই করতে পারি, তখন ব্রেসেস দেওয়ার সময় ওদের সুবিধা হয়, সেটিংটা ভালো হয়। অনেকের এরকমও হয় কি গ্রোথ অ্যাপ্লায়েন্সের দরকার নেই, তখন ডাইরেক্টলি 12 ইয়ার্স টু 14 ইয়ার্স ইজ দ্য বেস্ট টাইম যেখানে আমরা ব্রেসেসের ট্রিটমেন্টটা করতে পারি। দিস ইজ এ ভেরি পার্সোনাল চয়েস, কারণ এটা ওদের এক্সরে, ওদের মুখে প্যাটার্ন, জেনেটিক প্যাটার্ন অনেক কারণের উপর ডিপেন্ড করে। সো এটা পার্সোনালি পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে ডিসাইড করা হয়। এছাড়াও আমাদের পার্টে আমি ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি পার্ট থেকে বলি, যেটা আমি রেগুলার ডে টু ডে বেসিস প্র্যাকটিস করি। সেক্ষেত্রেও বাচ্চাদের আরও অন্যান্য রকমের নানা রকমের সমস্যা এখনকার দিনে অ্যাড্রেস করা হয়ে থাকে। যেরকম আপনারা জানেন, যেটা তালু কাটা বা ঠোঁট কাটা ইত্যাদিগুলো যখন জন্মগত এরকম বিভিন্ন কারণে, কখনো হয়তো মাকে এমন ওষুধ দেওয়া হয়েছে, চিকিৎসা চলাকালীন কিছু করার ছিল না, সেই ওষুধের কারণে হয়তো জন্মগত একটা ডেভেলপমেন্টাল অ্যানুয়ালি হলো বাচ্চার বা কোনো একটা কারণে। তো সেই জিনিসগুলোকেও সার্জারির মাধ্যমে অ্যাড্রেস করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের ন্যাজল লেবিয়াল অ্যালভিওলার মোল্ডিং প্রসিডিওর ফলোড বাই সার্জারি। তো তাতে আমরা এত ভালো ভালো রেজাল্ট পেয়েছি যে জিনিসগুলো আগেকার দিনে চিন্তা করা যেত না। শুধু যেটা বারবারই দেখা গেছে বাচ্চাদের মানে মুখগহ্বরের স্বাস্থ্য বা ওরাল ক্যাভিটি অ্যাওয়ারনেসের যে ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেসটা হয়তো কোথাও একটা গিয়ে ল্যাক করে। হ্যাঁ, তো বারবারই একটা কথা আমাদের যখনই যে কোনো প্রতিবেদন হয়েছে যে জায়গায়, সববারই একটা জিনিসই উঠে এসেছে যে সচেতনতাটা আগে, এবং এই পার্টটা হয়তো প্যারেন্টসদের দিক থেকে আমাদের এক্সপেক্ট করা যায়। যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে কি হয় যে রুগী নিজে, সে তো নিজের যন্ত্রণাটা ছাড়া কিছু বলতে পারছে না, তাহলে সেক্ষেত্রে আমার মানে সেটা প্যারেন্টসকেই সেই দায়িত্বটা নিতে হবে। এটা ছাড়াও ম্যাডাম, যে একটা বাচ্চাদের ক্ষেত্রে মানে কিছু হোক চাই না হোক, আপনি কি সাজেস্ট করেন যে একটা ইয়ারলি একটা ইয়ারলি টুয়াইস বা একটা ইয়ারলি ওয়ান্স কিছু একটা যে জেনারেল ডেন্টাল হেলথ চেকআপ বা এরকম কিছু? একদম, ইট ইজ আ মাস্ট। যদি বায়ানুয়ালি হয় ওটা তো দি বেস্ট, কিন্তু মিনিমাম অ্যানুয়ালি ওয়ান্স একটা চেকআপ হওয়ার খুব দরকার। যে নতুন দাঁত আসছে, সেটা যদি ফ্লোরাইড ট্রিটমেন্ট দরকার হয়, রাইট ব্রাশিং হ্যাবিটস শেখানো দরকার হয়, ক্যাভিটিসটা আর্লি স্টেজে শুধু ফিলিং করে যদি রাখা যায়, আঁকা বাঁকা যে দাঁত হচ্ছে ওটাকে আগে আর্লি স্টেজে প্রিভেন্ট করা যায়, সবকিছুই অ্যানুয়াল চেকআপ দিয়ে আপনার কন্ট্রোল করা যাবে। আমাদের রিসেন্টলি যেটা অ্যাডভান্সমেন্ট, যে ফ্লুরাইড থেরাপি বা ফ্লুরাইড অ্যাপ্লিকেশন, ইন অফিস ফ্লুরাইড অ্যাপ্লিকেশন। তো ইন অফিস ফ্লুরাইড অ্যাপ্লিকেশন করলে পরে তো ডেফিনেটলি আমরা কেরিয়াস অ্যাক্টিভিটি যাদের মধ্যে ধরুন বেশি আছে, তো সেই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। একটা ম্যাডাম এরকম ব্যাপারও তো করা যেতে পারে, একটা প্রোগ্রাম মানে একটা যদি এরকম ভাবে আমরা এগোতে পারি যে একটা শিশুর তার বাবা মার তাদের একটা হেরিডিটারি কেরিয়াস অ্যাক্টিভিটির প্রোফাইল এরকম চেক করলে পরে তাহলে তো কিছুটা একটা অন্তত আন্দাজ লাগানো যায়। কারণ দাঁতে পোকা লাগাটা শুধুমাত্র কিন্তু যে সেই শিশুর হ্যাবিট তার ব্যাপার থাকে না, কিছুটা তাদের মানে মুখের যে স্যালাইভা আসছে সেটার হেরিডিটারি কম্পোজিশনটা কিভাবে নির্ধারিত হচ্ছে এটার উপরও আমি দেখেছি অনেকটা ডিপেন্ড করে। কারণ আমাকে অনেকেই হয়তো এরকম জিজ্ঞেস করেছে ডে টু ডে প্র্যাকটিসে, এমনও আমি দেখেছি যে যাদের ওরাল হাইজিন ইজ গুড, খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো, কোথাও আপনি কোনো ক্যালকুলাস পাবেন না, কোনো স্টেন নেই, কিন্তু তারপরেও পেশেন্টকে আমি দেখতে পাচ্ছি যে ধরুন ওইদিকে দুটো দাঁতে কেরিজ রয়েছে, এইদিকে একটা দাঁতে কেরিজ রয়েছে, পেশেন্টও আমায় কোশ্চেন করছে যে আমি দিনে দুবার করে ব্রাশ করি, আমি মাউথ ওয়াশ ইউজ করি, তারপরে আমার কেন এরকম হচ্ছে। তো আমার মনে হয় এটাতে একটা স্ক্রিনিং, যেরকম আমরা বিভিন্ন আদার্স ডিজিজে যেমন একটা স্ক্রিনিং প্রোটোকল মেনটেন করি, বাচ্চাদের একটা যদি মানে একদম জন্মের পর থেকে একটু ধীরে ধীরে যখন বড় হচ্ছে, তার দাঁত বেরোচ্ছে, সেখান থেকে আপ টু 7 to 8 ইয়ার্স বা 9 ইয়ার্স অব্দি একটা রেগুলার স্ক্রিনিং হয়, তাহলে পরে এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট আমার মনে হয় খুব কাজে দেবে এইরকম। তো এই ন্যাশনাল চাইল্ড হেলথ মান্থে আমরা যে টপিকটার উপর নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে দাঁত, বাচ্চাদের দাঁত এবং বাচ্চাদের মুখের গঠন ইত্যাদির উপর কিভাবে আমরা কি যত্ন নিতে পারি। এবং উপসংহারে বা কনক্লুশনে আমি একটাই কথা আমি বলতে চাই যে আলটিমেটলি হলো যে আপনার সচেতনতা, আপনার শিশুকে নিয়ে আপনি কতটা সচেতন, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু সম্পূর্ণ জিনিসটা ডিপেন্ড করছে। কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যতটা ভালো আপনি প্রিভেনশন নেবেন,
তত ভালো কিন্তু আপনি আপনার শিশুর Oral দেখভাল, health টা রাখতে হ্যাঁ ওরাল হেলথের দেখভাল রাখতে করতে পারবেন। পারবেন। এটা বলেই আমি আমাদের আজকের এই ইয়েটা শেষ করলাম, প্রতিবেদন। Thank you. নমস্কার।